আসসালামু আলাইকুম। ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন বোধ করি আওয়ামী লীগ তো দূরের কথা, বিএনপি জামাতের কেউও স্বপ্নেও ভাবতে পারেনি যে এই আন্দোলনই শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হবে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে। এবং এই আন্দোলন চলতেছিল, মানুষ মরতেছিল, কিন্তু প্রথম সলিমুল্লাহ খান বলেছিলেন যে শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে এখন আন্দোলন হওয়া দরকার। আপনারা অনেকেই মনে করতেছেন ভাই এটা কেমন কথা, কিন্তু আমার এই কথাটা সত্য। এটা এখন আপনাদের মনে হতে পারে অস্বাভাবিক, কিন্তু আপনাদের আগামীকাল থেকেই মনে হতে পারে এটা স্বাভাবিক। কাজেই এই কোটা সংস্কার আন্দোলনেই শেখ হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে গেলেন ক্ষমতা ছেড়ে দিয়ে। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনটা ছিল একটি অরাজনৈতিক আন্দোলন, যেখানে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে একটা সংঘবদ্ধ একটা আন্দোলন হয়েছিল, যেটা পরে সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নেয় এবং সরকারের পতনও ঘটে। তো ফিরে আসি, এখন অনেকেই বলতেছেন যে ভারতের যে ককরোচ জনতা পার্টি, ককরোচ মানে তেলাপোকা, হ্যাঁ, এই ককরোচ জনতা পার্টির যে আন্দোলনটা তো অরাজনৈতিক আন্দোলন, এটা তো সরকারের পতনের না, কিন্তু এতেও সরকারের পতন ঘটতে পারে। এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, তো এখন শেখ হাসিনা যত বদঅভ্যাসগুলো, এগুলো এখন মোদী সরকারের উপর ভর করেছে। শুধু তাই না, একটা সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকলে যা হয় যে জনগণ বিরক্ত হয়ে যায় এবং বিভিন্ন কারণে আন্দোলন দানা বেঁধে উঠতে থাকে। তো মোদী সরকারের আজকে 15 বছর হয়ে গিয়েছে, এটাও একটা কারণ। এবং অন্যান্য কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে মুসলমানদেরকে নির্যাতন, নাগরিকদেরকে হয়রানি এবং মোদী সরকার একটা ড্যাম কেয়ার ভাব, সাংবাদিকদের সামনে না যাওয়া, কাউকে পাত্তা না দেওয়া, এসব বিভিন্ন কারণে আসলে আন্দোলন হয়। তো এই গত সোমবার দিল্লিতে সারাদিন খুবই অস্থির ছিল। প্রেস ক্লাব, যন্তর মন্তর সব জায়গাতেই হাজার হাজার তরুণীর ভিড় এবং দিল্লিতে মেট্রো স্টেশন, রাস্তা সব বন্ধ ছিল। এমনকি শেখ হাসিনার পদ্ধতি অনুসরণ করে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছিল। লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস, টিয়ার গ্যাস, মানে যার পর নাই চেষ্টা করেছে, কিন্তু সরানো যায়নি। যে ছাত্র জনতা, তরুণ তরুণী, সবাই এই পুলিশের লাঠি পেটার মুখেও তারা রাস্তায় টিকে ছিল এবং তারা সারা রাত সেই দিল্লির যন্তর মন্তরে অবস্থান করতেছিলেন। প্রায় ১ মাস ধরে কিন্তু এই আন্দোলন, ককরোচ জনতা পার্টির আন্দোলন, তাদের প্রধান দাবি হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের দাবিতে এই আন্দোলন। এবং এই ককরোচ জনতা পার্টি যখন ইনস্টাগ্রামে তাদের যে পেজ খোলে, তখন ২-৩ দিনের ভিতরেই ভারতীয় জনতা পার্টির যে ফলোয়ার তার চেয়ে দ্বিগুণ ফলোয়ার যোগ হয়। এখন অনলাইনে তো অলরেডি এই ককরোচ জনতা পার্টি তারা বিজেপিকে টেক্কা দিয়েছে বহু আগেই, কিন্তু মানে বাস্তবে ভারতের মাটিতে কতটুকু সফল হবে? এই গত ১ মাসে যে পারফরম্যান্স, সেখানে দেখা গিয়েছে যে হাজার হাজার লাখ লাখ তরুণ তরুণী তারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন চালিয়ে গিয়েছে এবং সরকারের বিপুল বাধা, হয়রানি, গ্রেপ্তার, আন্দোলন সত্ত্বেও এই যে ছাত্র জনতারা, তরুণ তরুণী তারা রাজপথ ছেড়ে যায়নি, ১ মাস ধরে আন্দোলন টিকে রেখেছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। এবং সেই আন্দোলনে আজকে যুক্ত হয়েছেন ভারতের লোকসভার প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। পুলিশ একটু আগে রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে এবং সঙ্গে কংগ্রেসের অনেক এমপিকেও গ্রেপ্তার করেছে। তাহলে আপনারা দেখুন যে এই আন্দোলন কিন্তু আর এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থা সংস্কার, এইসব আন্দোলনে নাই। এবং আজকে সংসদ ভবনের সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই আন্দোলন এবং নরেন্দ্র মোদী সংসদ ভবন ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, যে আন্দোলন আসলে এত ভয়ঙ্কর হয়েছে। যদিও অনেকে বলতেছেন যে এটা রাজনৈতিক আন্দোলন না, এটা বরঞ্চ একটা নাগরিক সংগঠনের নাগরিক অধিকার আন্দোলন। কিন্তু দর্শক, যদি এভাবে চলতে থাকে তাহলে এই আন্দোলন নরেন্দ্র মোদীর পদত্যাগের
এক দফা আন্দোলনে পরিণত হতে পারে। ঠিক আছে? এরা শুধু শিক্ষা ব্যবস্থা সংস্কার চায়, কিন্তু সমস্যাটা শুধু শিক্ষা ব্যবস্থা না। সমস্যাটা দারিদ্র্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, নাগরিকদেরকে বাংলাদেশি বানিয়ে দেওয়া, মুসলমানদের উপর নির্যাতন, এই ধরনের বিভিন্ন কিন্তু বিষয় আছে। এই সব বিষয় একত্রীভূত করেই পুঞ্জীভূত ক্ষোভ জমা হবে। তারপর যখন পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি করবে, এখনো করে নাই, বা অত্যাচার করবে, তখন কিন্তু আন্দোলন ধীরে ধীরে বিস্তার লাভ করবে। এবং অলরেডি প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী তিনি সমর্থন দিয়ে গ্রেপ্তার পর্যন্ত হয়েছে। সুতরাং এটাকে কিন্তু আর সহজ আন্দোলন বলা যাবে না। আমি আবার বলেছি, জুলাই মাসে কেউ কস্মিন কালেও ভাবেনি যে শেখ হাসিনার পতন হবে আগামী 1 মাসের ভিতরে, কিন্তু হয়েছে, পালিয়ে গিয়েছে। সুতরাং নরেন্দ্র মোদী অনেক প্রভাবশালী, ক্ষমতাশালী, কিন্তু আন্দোলন যখন জমে ওঠে তখন দেখবেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ লোক তারা এই দিল্লির যন্তর মন্তরে আসবে এবং আন্দোলন করবে। এবং নরেন্দ্র মোদী সরকারের ওই ওই ইচ্ছা থাকবে না শেখ হাসিনার মতো যে তার দেশের লোককে সে নিজে গুলি করার হুকুম দিবে। আমার মনে হয় যে শেখ হাসিনা যেমন 1400 লোক হত্যা করেছে, নরেন্দ্র মোদী এটা করবে না। কারণ নরেন্দ্র মোদীর কিন্তু আবার একটা জিনিস আছে যে মানে উনি কিন্তু মানে ব্যক্তিগতভাবে উনি কোনো লাভবান হন নাই। উনার একটা কট্টরপন্থী আইডিওলজি আছে। ওই আইডিওলজিটা তিনি জনগণের উপর চাপিয়ে দিতে চান, মাঝে মধ্যে মানে গণতান্ত্রিকভাবে, মাঝে মধ্যে অগণতান্ত্রিকভাবে, কিন্তু ব্যক্তি হিসেবে কিন্তু তিনি সৎ। তো তিনি হয়তো বা এইরকম ঝামেলা যাবেন না। তিনি মোটামুটি একটু আন্দোলন দানা বাদে তিনি পদত্যাগ করবেন, পদত্যাগ করে তিনি আবার নির্বাচন দিবেন। কিন্তু যেভাবে এই ককরোচ জনতা পার্টি, মানে বাংলায় হচ্ছে তেলাপোকা জনতা পার্টি, যেভাবে আন্দোলন ধীরে ধীরে চাঙ্গা করতেছে, তাতে আমি নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ খুব একটা ভালো দেখতেছি না। আমার মনে হয় খুব শীঘ্রই ওই শেখ হাসিনা যে বাংলোয় থাকে, নরেন্দ্র মোদী ওই পাশের বাংলোতে গিয়ে উঠবেন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে। অপেক্ষা শুধু সময়ের। ভালো থাকবেন। ধন্যবাদ।